প্রাক্তনের বিয়ের ৬ বছর পর তার সাথে আজকে আমার দেখা। আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আগের মতন বুকের হৃস্পন্দন স্পন্দিত হচ্ছে দ্বিগুণ বেগে। এভাবে তার সাথে আমার দেখা হবে কল্পনাও করতে পারছিলাম না। তার দিক থেকে আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা ছিল না। তবে আমার দিক থেকে আজও তার জন্য ভালোবাসার এক তাজমহল মনে অঙ্কিত আছে। এত অপমান, এত যন্ত্রণা পাওয়ার পরও আমি এখনও তার প্রতি দুর্বল। আমার বেহায়া মন এখনও তার সাথে সংসার করার স্বপ্ন বুনে। আমার অবুঝ মনটা সরলতার সহিত এখনও তাকে ভালোবাসে। খুব বেশি না, ১ বছরের একটা প্রেম ছিল। সে ১ বছরের প্রেমটা তার কাছে নিছক টাইম পাস হলেও আমার কাছে ছিল জীবন মরণের একটা অধ্যায়। প্রেমে না পড়া মেয়েটাও ২৪ বছর বয়সে প্রেমে পড়েছিল সামনে থাকা এই মানুষটার। ২৪ বছরে কোনো ছেলে মন জয় করতে না পারলেও সে ঠিকই মন জয় করে নিয়েছিল। কীভাবে যে আমি তার সাথে কথা বলতে বলতে দুর্বল হয়ে গিয়েছিলাম নিজেও টের পাইনি। মনের অজান্তেই যেন সব হচ্ছিল। আর সেই জন্য একটা সময় পর তার কাছে ফেলনা অবহেলার বস্তুই হয়ে গিয়েছিলাম। আর সেই আমার তীব্র যন্ত্রণার কারণ হয়েছিল। আমাদের বিচ্ছেদটা একদম অন্যরকম ছিল। ১ বছর সে আমাকে যেভাবে আগলে রেখেছিল হয়তো সেভাবে এখনও কেউ পারবে না। ১ বছর পর থেকে টানা ১ মাস সে আমার খোঁজ নিত না, ঠিকমতো ফোন ধরতো না, কথা বলতে চাইতো না। যে মানুষটা সারা রাত আমার সাথে কথা বলে পার করে দিত সেই মানুষটাই সারা দিন রাত মিলে ১০ মিনিট কথা বলতেও অনীহা প্রকাশ করত। তার এই অবহেলায় আমি ভেঙে যেতে লাগলাম। দিন রাত ২৪ ঘন্টায় আমি কেবল কাঁদতাম, আহাজারি করতাম। মনে হতো তাকে ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাব। আল্লাহর কাছে তাকে চাইতাম। হাস্যকর হলেও সত্যি, তাকে পাওয়ার জন্য আমি কবিরাজের কাছেও গিয়েছিলাম। কত বোকাই না ছিলাম। এ কাহিনীগুলো এখন কেবল মুখে হাসির হিড়ি কানে। তখন যা মনে করে কষ্ট পেতাম এখন তা মনে করে হাসি। সময় হয়তো এভাবেই পাল্টে দেয় আমাদের। টানা ১ মাসের অবহেলার পর হঠাৎ করে জানতে পারি সে আমার বাসায় আমাদের বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। আমি সেদিন থমকে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কিছু। ভাবতে লাগলাম সে যদি আমাকে বিয়েই করবে তাহলে আমাকে এই ১ মাস কেন কষ্ট দিল, কেন আমার অশান্তি বাড়িয়ে দিল। বিয়ের প্রস্তাবের কথাটা কানে আসতেই তাড়াহুড়ো করে তাকে কল দিলাম। তাকে কল দেওয়ার সাথে সাথে সে বলে উঠল, কেমন লাগলো সারপ্রাইজটা? এবার নিজেকে একটু গুছাও। চোখের নিচের ওই কালো দাগ আমার আর দেখতে ভালো লাগছে না। চেহারার মলিনতা আমাকে আর টানছে না। আমি আগের মতো তোমাকে সজীব চাই। আমি বুঝতে পেরেছি মায়া, তুমি আমাকে ছাড়া শান্তিতে থাকতে পারবে না। এই অল্প সময়ের সম্পর্ক আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও তোমার কাছে এটা ছিল জীবনের একটা অংশ। আর আমি এতটাও খারাপ না যে তোমাকে কষ্ট দিব। আমি তোমাকে ভালোবাসি, এই বিষয়টা এই কয়দিনে রিয়েলাইজ করতে পারলাম। আমার মনে হয় তোমাকে কষ্ট দিয়ে আমি শান্তি পাবো না। তাই ভেবে চিন্তায় সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বিয়ে করব। তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে সেটা আমি এতদিন বুঝতে পারিনি। মায়া, আমি তোমাকে ভালোবাসি। সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম বর্ণনা করতে পারবো না। আমিও যথেষ্ট অ্যাডাল্ট ছিলাম। অনার্স কমপ্লিট করে টুকটাক টিউশন করাতাম। আর সে ছিল বিসিএস ক্যাডার ইঞ্জিনিয়ার। তাই আমাদের বিয়েতে পরিবারের কোনো আপত্তি ছিল না। দুই পরিবারেই আমাদের মতামতকে সম্মতি দিয়েছিল। সেদিন ছিল বসন্তকালের প্রথম দিন। কোকিলের কুহু ডাক, হালকা শীতল হাওয়া পরিবেশটা বেশ শান্ত করে তুলেছিল। সেদিনই ছিল আমার এঙ্গেজমেন্ট। তাদের পরিবার থেকে তার বাবা মা বোন এসে আমাকে আংটি পরিয়ে বিয়ের দিন ঠিক করে যায়। আর আমার পরিবার থেকে উপস্থিত ছিল আমার বাবা আর ছোট ফুপু। মাকে হারিয়ে ফেলেছিলাম সে ছোটবেলায়। এরপর আর বাবা আমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেননি। বাবা আর আমি মিলেই আমাদের সংসার। এঙ্গেজমেন্ট হয় বিকেলে, তারা সন্ধ্যায় চলে যায়। মিহানও বের হয়ে যায়। মিহান বের হয়ে আমাকে কল করে। আমি কল ধরতে এসে বলে ওঠে, একটু বের হবা? তোমাকে নিয়ে বাইকে ঘুরবো, একসাথে ফুচকা খাবো, একসাথে টং দোকানে চা খাবো। ঠিক যেভাবে আমাদের সম্পর্কের শুরুতে করেছিলাম। আজকে সে জায়গায় যাব যেখানে তোমার সাথে আমার তুমুল ঝগড়া হয়েছিল, আর যে ঝগড়াটাই আজকে আমাদের বিয়ে পর্যন্ত এনেছে। আমি মিহানের কথা শুনে হেসে দিলাম। মিহানের সাথে আমার পরিচয় হয় ৩০০ ফিটের নীলা মার্কেটে। সেখানে আমি গিয়েছিলাম চাপটি আর হাঁসের মাংস খেতে। সাথে আমার ৩ জন বান্ধবীও ছিল। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। হঠাৎ করে একটা বাইক এসে আমার পা বরাবর স্পর্শ করলো। পায়ে হালকা চোট পেয়ে টকবগিয়ে বাইকওয়ালার দিকে তাকালাম। সে বাইকওয়ালাটাই ছিল মিহান। মিহানকে আমি রাগে গজগজ করে বললাম, চোখ কি আসমানে নিয়ে ঘোরেন? দেখে বাইক চালাবেন না? আপনাদের মতো ফাত্রাগুলোই বাপের টাকায় বাইক কিনে মনে করে রাস্তাটাও কিনে ফেলেছে। বাপের রাস্তা পেয়েছেন? আমার গর্জন শুনে মিহান কপাল কুঁচকে উত্তর দিল, আপনি কি কমন সেন্সের মাথা খেয়ে ফেলেছেন? রাস্তার মাঝখানে কেউ ফটোশুট করে? আপনারা রাস্তার আগারে পাগারে দাঁড়িয়ে ছবি তুলবেন আর দোষ হবে সব আমাদের মতো ইনোসেন্ট বাইকওয়ালাদের। সময় মতো ব্রেক না কষলে এত বড় গলা দিয়ে আওয়াজ বের করতে পারতেন না। হাসপাতালে এতক্ষণে শুয়ে থাকতেন। মিহানের কথা শুনে আমার রাগটা বেড়ে গেল। মনে হলো তাকে একটা শায়েস্তা করা দরকার। তাই ডিরেক্ট কলারটা ধরে বললাম, ক্ষতিপূরণ না দিয়ে গেলে রাস্তার মানুষদের দিয়ে গণপিটুনি খাওয়াবো।
আমার কথা শুনে মিহানি কিছুটা ভয় পেয়ে গেল, তাই সে কথা না বাড়িয়ে সমঝোতায় আসলো। সে আমাকে তার নম্বরটা এগিয়ে দিয়ে বলল, আমার কাছে টাকা নিয়ে আপাতত সব চেক করে দেখতে পারেন। আপনি কত টাকা ক্ষতিপূরণ চান বলেন, আমি পরে বিকাশ করে দিব। আর এখানে আমার নম্বর আছে, কল দিলেই হবে। আমি মিহানের মোবাইল থেকে তার নম্বরটা টাইপ করে তাকে কল দিয়ে বললাম, এটা আমার নম্বর, সময় মতো 5,000 টাকা বিকাশ করে দিবেন। ছেড়ে দিলাম, কিন্তু বাপের রাস্তা মনে করে আর গাড়ি চালিয়েন না। সেদিন চলে আসার পর আমি বেমালুম সব ভুলে গিয়েছিলাম, বিষয়টার মাথাতেও আনিনি। রাগের মাথায় যা করেছি সেটা রাগ শেষ হওয়ার পর আমার মাথা এতটা আটকে থাকে না। তবে সে ঘটনার 1 সপ্তাহ পর আমার বিকাশে 5,000 টাকা ক্যাশ ইন হয়। আমি কিছুটা অবাক হয়ে বিকাশের নম্বরটায় কল দিতে মিহান বলে উঠল, আপনার ক্ষতিপূরণ দেওয়া শেষ। আমি কল দিতাম, তবে এর মধ্যে আপনি কল দিয়ে ফেললেন। আমি কিছুটা সারপ্রাইজ হয়েছিলাম তার আচরণে। আমি বিস্ময় নিয়ে বললাম, কিন্তু আপনি তো ক্ষতিপূরণ না দিলেও পারতেন, আমি তো আপনাকে জ্বালাচ্ছিলাম না, এমনকি আমি বিষয়টা ভুলেও গিয়েছিলাম। মেহান কিছুটা গম্ভীর গলায় বলল, লেনদেনের ব্যাপারে ক্লিয়ার কাট আমি, আর কথা দিলে কথা রাখি আমি। আর সেখান থেকে আস্তে আস্তে আমাদের কথা শুরু, কথা থেকে প্রেম। আমি যখন মিহানের সাথে সম্পর্কে গিয়েছিলাম তখন মিহানের বিসিএস হয়নি। প্রিলি কখন দিয়েছিল সেটার খেয়াল নেই। প্রিলির বিষয়টা আমাকে শেয়ারও করেনি, তবে রিটেন দিয়েছিল রিলেশনের কয়েক মাস পরে। রিটেন হবে কিনা টেনশনই ছিল, তবে রেজাল্ট হওয়ার পর সে জানায় রিটেনে সে টিকে গেছেন। কিছুদিন পর ভাইবা। তার ভাইবার দিন আমি তার প্রতিটা ড্রেস পছন্দ মতো কিনে দিয়েছিলাম। ভাইবা দিয়ে এসে বেশ চিন্তিত ছিল। আমি ওকে সাহস দিয়েছিলাম, আর একটা সময় তার বিশেষ হয়েও যায়, জয়েনও করে চাকুরিতে জয়েনের 1 মাস পর থেকেই তার অবহেলা বেড়েছিল আমার প্রতি। সে অবহেলা 1 মাস স্থায়ী হয়ে আজকে প্রণয়ের দ্বার প্রান্তে আমরা। ড্রেসিং টেবিলের সামনে চুল আছড়াতেই সেদিন পুরনো স্মৃতিতে ডুব দিয়েছিলাম। এর মধ্যেই মিহানের কল। আমি কলটা ধরতেই সে বলে উঠল, মায়া কি হলো, এত দেরি হচ্ছে কেন? আমি দ্রুত চিরুনিটা রেখে বের হতে হতে বললাম, বের হচ্ছি। এর মধ্যেই ফুফু বের হতে দিচ্ছিল না, বারবার বলছিল বিয়ের আগে রাত বিরাতে বের হওয়া অমঙ্গল। তবে মিহানকে বিষয়টা জানানোর পর মিহানের ফুফুর থেকে অনুমতি নেয় এবং কথা দেয় রাত 10টার মধ্যে আমাকে বাসায় পৌঁছে দিবে। মিহানের জোরাজুরিতে ফুফু রাজি হয়। আমি বের হলাম বাইকে করে মিহানের সাথে। সে পুরনো জায়গায় যেতে লাগলাম। বাইকের গতি বাড়ার সাথে সাথে মিহানকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল বন্ধন কখনো ছুটবে না। 300 ফিটে বসে একসাথে হাঁসের মাংস খেলাম, চাপটি খেলাম। এরপর মিহান আমার হাতটা ধরে বলল, মায়া, তোমাকে আমি কয়েকদিন অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে একদম কষ্ট দিব না। তোমার মনের মতো স্বামী হব আমি। তুমি আমাকে এভাবেই ভালোবেসো আজীবন। আমিও সেদিন মিহানের হাত দুটো চেপে ধরে বলেছিলাম, তোমাকে আজীবন আমি ভালোবাসবো। আমার ওয়াদা আমি ঠিকই রেখেছিলাম, তবে তার ওয়াদাটা ভেঙে গিয়েছিল পরদিন সকালেই। আমি রাত 10টার মধ্যে বাসায় এসে সারা রাত তার সাথে কত কথা বললাম, সংসারের কত পরিকল্পনা করলাম, বিয়েতে কি পরবো, কিভাবে সাজবো, সব পরিকল্পনা করলাম। এরপর ফজরের পর লম্বা একটা ঘুম দিলাম। সে ঘুম ভাঙলো আমার বান্ধবী রুমার ডাকে। রুমা এসে আমাকে উঠিয়ে আমার পাশে বসলো। আমার হাতে মিহানের দেওয়া আংটিটা দিয়ে বলল, তুই তো বললি গতকাল তোর আর মিহানের এঙ্গেজমেন্ট হয়েছে, আমরা তো ছবিও দেখেছি। এখনো যদি তোর হাতে আংটিটা থাকে, তাহলে মিহান ভাই মিশ্রা নামের এক মেয়েকে কিভাবে বিয়ে করলো? একটু আগে ম্যারিড স্ট্যাটাস দিল। আমি প্রথমে ভেবেছিলাম রুমা হয়তো মস্করা করছে, তবে একটা সময় বুঝলাম এটা সিরিয়াস হয়েই সে বলছে। তাই আমি সরাসরি ফেসবুকে ঢুকে মিহানের আইডি সার্চ দিতে গিয়ে খেয়াল করলাম আমাকে ব্লক করে দিয়েছে। এরপর আমি ফোন কল দিয়েও লক্ষ্য করলাম আমি ব্লক লিস্টে। এরপর রুমার ফোন দিয়ে দেখলাম সত্যি মিহান বিয়ে করেছে। এরপর ফুফু আর বাবা এসে একই কথা জানালো। তারা এই ঘটনার পর মিহানের বাবাকে কল দিলে তারা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আমি মিহানের বোনকে কল দিলে সে আমাকে গালি দিয়ে বলে, টাকার জন্য আমার ভাইয়ের গলায় ঝুলে যেতে চেয়েছিলে তাই না? আর কখনো যেন আমার ভাইয়ের আশেপাশে না দেখি। আমার ভাই তার যোগ্য মতো পাত্রী বিয়ে করেছে, তার ইচ্ছা মতো। আমি শুধু গালিগুলো হজম করে গিয়েছিলাম। এরপর মিহানের সাথে রুমা যোগাযোগ করলে সে জানায় আমাকে শুধু একটা ভালো মেমোরি দেওয়ার জন্য আমার সাথে এমনটা করেছে, কারণ আমি কাঁদিয়ে সে বিয়ে করলে তার গিল্ট কাজ করত। তাই সে আমাকে একটা সুন্দর মোমেন্ট, সুখের মুহূর্ত দিয়ে বিয়ে করেছে, এতে নাকি তার গিল্ট কাজ করবে না। সেদিনের পর থেকে মিহানের সাথে আমি আর যোগাযোগ করিনি। সেও চাকরির সুবাদে ঢাকার বাইরে পোস্টিং নিয়ে চলে যায়। তার কোনো খোঁজ খবরই এতদিন আমি পাইনি, আর খোঁজে নেওয়ার চেষ্টাও করিনি। তবে তাকে ভুলতে না পারার অসুখের জন্য আজও এ বয়সে আমি অবিবাহিত। সে ঘটনার কিছুদিন পরে বাবাও গত হয়ে গেছেন। এরপর একটা স্কুলে জব নিয়ে একাই জীবন পার করছিলাম। আজকে সেই স্কুল থেকে বের হতে মিহানের মুখোমুখি। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকটা ভীষণ কাঁপছে, মন চাচ্ছে চিৎকার দিয়ে কেঁদে বলি, কেন এমনটা করেছিলে আমার সাথে? কি অন্যায় করেছিলাম? স্বপ্ন দেখিয়ে কেন গুড়িয়ে দিয়ে গিয়েছিলে? কিন্তু মুখ দিয়ে কথাই বের হলো না। চাপা কষ্টটা চড়াও দিতেই আমি রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপর যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে ছিলাম। মিহান পাশেই বসা ছিল, আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? আমি নিজেকে সামলে নিলাম। তীব্র ভালোবাসা থাকার সত্ত্বেও বেশ শক্ত গলায় উত্তর দিলাম,
ঠিক আছে, সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। মেহান কিছুটা বিস্ময় নিয়ে বলল, আপনি করে কেন বলছো? আমি বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, কাছের কাউকে ছাড়া আমি তুমি বলি না। মিহান আমতা আমতা করে উত্তর দিল, আগের সব ঘটনার জন্য আমি দুঃখিত। প্লিজ মনে রাগ পুষে রেখো না। আমি আমার অপরাধের শাস্তিও পেয়ে গিয়েছি। আমার স্ত্রী আমাকে কেবল বিয়ে করেছিল তার পরিবারের চাপে। অনেক কষ্টে 2 বছর সংসার টিকিয়ে রাখতে পেরেছিলাম। 2 বছরের মধ্যে আমাদের একটা কন্যা সন্তানও হয়। সবাই বলেছিল বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে, তাই বেশ জোরপূর্বকই বাচ্চা নিয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী আর সংসার করেনি, সে তার পছন্দের ছেলের সাথে পালিয়ে গেছে। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবা হিসেবে আমিই পেয়েছি। আমি মেয়ের পরিবার প্রতিষ্ঠিত দেখে বিয়ে করেছিলাম, তবে বুঝতে পারলাম নাম ডাক টাকা এসব কিছু ভালোবাসা আর সুখ দিতে পারে না। আমার স্ত্রী চলে যাওয়ার পর আমি একাই সংসার করছি আমার মেয়েকে নিয়ে। মেয়ের বয়স 5 বছর হলো। স্কুলে ভর্তি করাতে নিয়ে এসেছিলাম। বাসার কাছেই এই স্কুলটা। তোমার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছি, তবে বাজেভাবে তোমাকে ঠকিয়েছিলাম, তাই সাহস হয়নি। যদি সম্ভব হয় ক্ষমা করে দিও। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। আমার এই নীরবতা আমাকে বেশ পোড়াচ্ছে, তবু আমি নিজেকে নীরব রাখার চেষ্টা করছি। নিজেকে সামলাতে না পারে একটা পর্যায়ে শুধু বললাম, আমি ক্ষমা করার তো কেউ না। যদি মনে হয় অন্যায় করেছেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার মেয়ের জন্য শুভকামনা রইল। স্কুলটা ভালো আছে, চাইলে ভর্তি করাতে পারেন। সাবধানে থাকবেন। আমার শরীরটা ভালো লাগছে, আমি বাসায় যাব। হাসপাতালের সকল বিল আমি এখনই পরিশোধ করে দিচ্ছি। মিহান আমার কথা শুনে নম্র গলায় বলল, মায়া, আমি বিল পরিশোধ করে দিয়েছি, তোমার বিল পরিশোধ করতে হবে না। আমি মিহানের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমার সকল কিছুর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে, ধন্যবাদ। বিলের টাকা মিহানকে দিয়ে আমি হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। বাসায় এসে গোসল করে খাটে হেলান দিয়ে বসলাম। খুব দম বন্ধ লাগছে, কান্না পাচ্ছে। খুব বাজেভাবে ঠকে গিয়েও মানুষটাকে আমি ভুলতে পারিনি। যদিও তার জন্য আমার জীবন থেমে থাকেনি, তবুও কেন জানি না এ মানুষটাকে আমার জীবনের সে অধ্যায় থেকে মুছে ফেলতে পারি না। চঞ্চল একটা মেয়ে হুট করে শান্ত হয়ে যায় কতটা চাপা কষ্টে, সেটা কেবল সেই জানে। পুরনো স্মৃতি যতই মনে পড়ছে ততই যেন শুকিয়ে যাওয়া ক্ষতটা আরও তাজা হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতেই খাটে হেলান দিলাম। মনে মনে এতক্ষণ এসব আওড়াচ্ছিলাম আর ভাবছিলাম জীবনের এমন সময়ে এ মানুষটার সাথে দেখা না হলেই বোধ হয় ভালো হতো। আবার ভাবছি আমাকে ঠকানোর ফল পেয়েছে, তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। আমাকে দেওয়া প্রতিটা কষ্টের বিনিময়ে সেও পেয়েছে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকাল 9টায় আমার ঘুম ভাঙলো। দ্রুত ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে স্কুলের দিকে ছুট লাগালাম। নাস্তাও খেলাম না, কারণ নাস্তা খেতে গেলে দেরি হয়ে যাবে। সকাল 10টায় বাচ্চাদের ক্লাস, আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে। অনেকটা তাড়াহুড়ো করে ক্লাসের ঠিক 10 মিনিট আগে স্কুলে পৌঁছালাম। স্কুলে পৌঁছাতে মিহানের সাথে আবার দেখা। এবার আমি একদম বিচলিত হলাম না। গতকালকের মতো আমার হার্টবিটও বাড়লো না। মিহান আমার দিকে এগিয়ে আসলো। তার পাশে ছোট্ট মিষ্টি একটা বাচ্চা। বাচ্চাটাকে দেখেই বুঝতে পারলাম এটা মিহানের বাচ্চা। মিহান স্কুল মাঠে আমার কাছে এসে বলল, মায়া, আমার মেয়ে তিয়াশা। তিয়াশা নামটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল। যখন আমরা প্রেম করতাম তখন আমরা সন্তানের নামও ঠিক করে ফেলেছিলাম। মেয়ে হলে রাখবো তিয়াশা আর ছেলে হলে রাখবো তিয়ান। আর আজকে মিহানের মেয়ের নাম তিয়াশা শুনে আমার বুকের হার্টবিট আবারও বাড়তে লাগলো। নিজেকে আবারও সামলে মিহানের দিকে তাকালাম। মিহান বলতে লাগলো, আমার মেয়েটাকে একটু খেয়াল রাখবে প্লিজ। মা থেকেও নেই ওর, ও জানে ওর মা বিদেশে থাকে, এতিম বাচ্চা বলা যায়। আমার রাগের প্রভাব ওর উপর দিও না, ও অনেক ভীতু স্বভাবের। আজকে ওর প্রথম ক্লাস, আর তুমি ওদের ক্লাস টিচার। এই স্কুলে তোমার অনেক নাম শোনাম, তাই বলবো আমার বাচ্চাটাকে নিজের মেয়ের মতো খেয়াল রেখো। আমি শক্ত গলায় উত্তর দিলাম, দেখুন, আমাকে তুমি বলা বন্ধ করুন। আমাকে আমার স্টুডেন্টদের কোনো গার্ডিয়ান তুমি বলে সম্বোধন করে না। আর বাকি রইল তিয়াশার বিষয়। তিয়াশাকে আমি ততটুকুই খেয়াল রাখবো যতটুকু আমি অন্য বাচ্চাদের রাখি। আমি এতটাও নির্দয় না যে অহেতুক কোনো বাচ্চার উপর রাগ দেখাবো। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি তিয়াশাকে নিয়ে যাচ্ছি, আপনি আসতে পারেন। আপনি আমার অতীত আর অতীত হয়েই থাকবেন। কথাগুলো বলে চলে আসলাম আর ভাবতে লাগলাম ও ওর বেইমানির শাস্তি পেয়ে গেছে। উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না।